প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছে আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হব। তার আগে শুধু এতটুকু বলবো যে আজকে আমরা বেশ কিছু দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আমরা সাম্প্রতিক যে বিষয়গুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করে, জনমনে উদ্বেগের সৃষ্টি করে, মাঝে মাঝে তাড়িত করে, আবার উৎকণ্ঠারও সৃষ্টি হয়। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মানুষের প্রত্যাশা ছিল এমন বাংলাদেশ হবে যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করবে, গণতান্ত্রিক চর্চা করবে এবং যেখানে নৈরাজ্য, অস্থিতিশীলতা সেগুলো কমে আসবে অতীতের তুলনায়। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি মাঝে মধ্যেই প্রথম দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, সেটি এখন অনেকটাই লাগাম টেনে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখনও ঠিক হয়নি। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের মতো ঘটনাগুলো নতুন করে উদ্বেগের সৃষ্টি হচ্ছে এবং যে কারণে আজও রাজধানী সহ সারা দেশে ধর্ষণ বিরোধী, নিপীড়ন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন স্থানে সচেতন মহলকে আমরা দেখতে পেয়েছি। এমনি একটি বাস্তবতায় আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসাবে তিনজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বামে রয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন আহমেদ ফয়েজ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং আমার ডানে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি একটু বাবুল ভাই আপনার অনুমতি নিয়ে রেজওয়ানা করিম স্নিগ্ধা আপুর কাছ থেকে একটু শুরু করতে চাই। ম্যাম, আপনার কাছে যে বিষয়টি একটু প্রথমেই জানতে চাই, একেবারে বড় করে কোনো ভূমিকা দেব না, ধর্ষণ এই সমাজের প্রকৃতির আদি থেকেই ছিল এবং সেটি বিভিন্ন সময় যখন কোনো ধর্ষণের ঘটনাগুলো আমাদের সামনে আসে তখন পার্শ্ববর্তী অনেক ধর্ষণের ঘটনাগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমার একেবারে সংক্ষেপ প্রশ্ন প্রথমেই, যে কেন এই ধর্ষণের শিক্ষিত সমাজে, আধুনিক সমাজেও আমরা ধর্ষণের লাগাম টেনে ধরতে পারছি না? অনেক ধন্যবাদ অপু আপনাকে এবং এনটিভিকে এই বিষয়টা নিয়ে আলাপটা করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে ধর্ষণের ব্যাপারটা, ধর্ষণ কি, এই আইডিয়াটাই যখন আমাদের কাছে পরিষ্কার হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো যে ধর্ষণ জিনিসটা কি, ততক্ষণ পর্যন্ত এটা সমাধান খোঁজা বের করাটা অনেক সমস্যাজনক। আর ধর্ষণ পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়, আপনার ইউএসের মতো রাষ্ট্রেও হয়, আপনার সুইডেনের মতো রাষ্ট্রেও হয়, দেয়ার আর মেনি এক্সাম্পল। কিন্তু ধর্ষণের মানেটা কি, সংজ্ঞাটা কি, এটাই কিন্তু আমাদের সোসাইটিতে পরিষ্কার না। আপনি যদি আমাদের সোসাইটি বলেন এবং অন্য জায়গার তফাতের জায়গা, অনেকের ধারণা ধর্ষণটা হচ্ছে অনেক বেশি কামনা, বাসনা অথবা সিডিউস এগুলোর সাথে সম্পর্কিত। কিন্তু বিশ্বাস করেন, রেপ থিওরি অনুযায়ী এটা কখনোই এগুলোর সাথে সম্পর্কিত না। এটি সললি সম্পর্কিত হচ্ছে ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে। যখন আপনি দেখবেন যে যুদ্ধ বিগ্রহ বলেন বা কোনো একটা সোসাইটিতে যখন ত্রাস সৃষ্টি করতে হয়, তখন সবচেয়ে প্রথম হাতিয়ারটা হয় হচ্ছে ধর্ষণ। এবং আপনি দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভঙ্গুর থাকে, যখন নাজুক থাকে, তখন এই ধর্ষণের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করে দেখেন, রাষ্ট্র এখানে একটা সেপারেট ভূমিকা পালন করতে পারে, কিন্তু এখানে একক রাষ্ট্রের ভূমিকাতে এই সমস্যার সমাধান করা সম্ভব না যখন ধর্ষক আপনার পরিবারে, তাই না? অনেকে দেখবেন এই আলাপটা করার সময় একটা পপুলার কথা বলে যে আপনার, অবশ্য ওটা খুব গুরুত্বপূর্ণ ছিল, অ্যাসিড যখন আমাদের সোসাইটিতে ছিল এবং আমার মনে হয় 91-এর দিকে তৎকালীন সরকার ছিল সম্ভবত বিএনপি, তারা খুব স্ট্রং একটা স্টেপ নিয়েছিল এবং অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল কারণ আপনি অ্যাসিডের বিকিকিনি নিশ্চিত বন্ধ করার ক্ষেত্রে সরাসরি পদক্ষেপ করতে পেরেছেন। কিন্তু ধর্ষণ আর অ্যাসিডকে সমান করাটা একটা বোকামি, কারণ ধর্ষণ তো আপনার পরিবার থেকে হচ্ছে। তাহলে গল্পটা কোথা থেকে শুরু করতে হবে জানেন? এই মনটা কিভাবে তৈরি হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি একজন ধর্ষক, একজন পটেনশিয়াল রেপিস্টের মন কিভাবে তৈরি হয়, সোসাইটি কিভাবে বৈধতা দিয়ে দেয়। দুঃখজনক হলো সত্য যে গণমাধ্যমে বসে আমি এখন কথা বলছি, আপনি সুযোগ করে দিয়েছেন, এই গণমাধ্যমই আবার কিভাবে ভিন্ন ভিন্ন জায়গায় এটার বৈধতা দান করে দেয়। কিরকম? যেমন মনে করেন, গত কদিন ধরে আপনি দেখবেন, আমি নাম বলছি না, আপনার লিড নিউজে বলা হচ্ছে যে ধর্ষককারীকে কোরআনের আলোকে, অমুকের আলোকে এভাবে করতে হবে, আপনার শাস্তি নিশ্চিত করতে হবে। এটি
গণতান্ত্রিক বাংলাদেশ, আমার আইন শৃঙ্খলার মধ্যে, আপনি যখন এই কথাটা বলছেন এবং আপনি দেখছেন যে আপনার পুরো একটা প্লেকার্ড ঘুরে ঘুরছে যে বলা হচ্ছে যে নারী বাইরে আছে মাহারাম ছাড়া যাবে তাকে ধর্ষণ করা যায়, গতকালকে আপনি এটা দেখেছেন। প্রশ্ন হচ্ছে এই যে লোক তিনি যখন এটা বলছে এবং বিভিন্ন এবং সেটা মিডিয়ার প্লেকার্ডেই কিন্তু আসছে, তাহলে তার এই পোস্টটা আমরা অনেক শেয়ার দিয়ে আরো বেশি উদ্বুদ্ধ করছি না? অবশ্যই, কিন্তু এই পোস্টটা তো কোনো না কোনো মিডিয়ার প্লেকার্ডেই বের হয়েছে প্রথম, না সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে হয়নি। টেলিভিশনে না, পত্রিকার আপনার, হ্যাঁ আমার কাছে আপনি বললে আমি নামটাও বলে দিতে পারি, নামটা বলছি না কিন্তু আপনাকে আমি শো শেষে বলবো। প্রশ্ন হচ্ছে এই যে আমাদের কাছে এখন যেহেতু সরাসরি সুযোগ হলো, আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা থ্রেট, এইরকম একটা বিশৃঙ্খল করার মতো একটা বক্তব্য দেওয়ার পরও ওই ভদ্রলোক বসে আছেন কি করে? আইন শৃঙ্খলা বাহিনী থেকে নিশ্চুপ আছে কি করে? নারী অধিকার মন্ত্রণালয় চুপ হয়ে আছেন কিভাবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুপ হয়ে আছেন কিভাবে? কেন? আপনি কি করেন? আপনি এই মনটা তৈরি করেন। আমি আবারও বলছি, আপনি এমন ফেমাস, এই সরকার শুধু না, এর আগের সরকার, আমি আবারও বলেছি ধর্ষণ কোনো সরকারের সমস্যা না, একদম স্পষ্ট অবস্থান। ধর্ষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন নাকি আপনি কম রেটটা বেড়েই যাবে সেটা আপনার নিয়ন্ত্রণের বিষয়। আপনি দেখবেন গত সরকারের সময় এরকম, আমি এটার ক্লিপও আছে, বাংলাদেশে একটা টিভি ব্যান করা হলো এবং আমি খুব থ্যাঙ্কফুল যে টিভিটা করা হয়েছিল। কেন? ওই টিভির মধ্যে খুবই সো-কল্ড, আপনি এটা গুগলে সার্চ দিলেই পারবেন, একজন জাকির নায়েককে বলা হচ্ছে, তিনি বলছেন যদি কোনো নারীর ধর্ষণ হয় এটা আসলে সেই নারীর দোষ, তার কারণ সে নারীর পোশাক ঠিক নেই। এটা কে বলছে? জাকির নায়েক বলছে, এবং সেটা ঘুরছে। এই যে মিস রিপ্রেজেন্টেশন করা, এক্স্যাক্টলি আমি আপনাকে বলি, উনি আপনি যদি না এই ক্ষেত্রে এখন আমাকে কি করতে হবে, আমার সাথে যদি স্ক্রিন থাকতো আমি এক্ষুনি আপনাকে দেখাতাম। উনি বলেছেন প্রথম যখন হয় ধর্ষণ হচ্ছে তার কারণ হচ্ছে যে ওনার সাথে যা করা হয়েছে সেটা অন্যায় হয়নি, এই কারণে যেহেতু সে আল্লাহর প্রদত্ত পর্দা অনুসরণ। আমরা মনে হয় ব্যাখ্যাটা আরো ভালো হতো, যেহেতু আমাদের এই অনুষ্ঠানে জাকির নায়েকও নাই এবং ওই ক্লিপটাও নাই, তো আমরা শুধু আপনার কথা থেকে বিলিভ না করে, এমন হতে পারে যে প্রশ্নটি তাকে করা হয়েছিল সেই প্রশ্নটির পুরো ব্যাখ্যা হয়তো ভিডিওটিতে ছিল না, কোনো অংশ ছিল না। সো এমনও হতে পারে যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভুল বার্তা দিতে পারি, সেটিও দর্শনকে কিংবা ধর্মকে অবমাননা কিংবা হতে পারে। তো আমরা এই আলোচনাটাকে স্কিপ করতে চাই না, স্কিপ করেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনার এই সুযোগটা, তাহলে মিডিয়াকেও কিন্তু এই সুযোগটা করে দিতে হবে। যে কথাটা আমি বলছি, যে ক্লিপটার কথা আমি আপনাকে বলছি, পিস টিভি বাংলাদেশি কোনো টেলিভিশন না, কিন্তু এটা জাকির নায়েকের একটা তো ঘুরছে, এবং এই যে ঘোড়াটা যখন আপনি ঠিক আমাকে কিভাবে বন্ধ করবেন এই গ্লোবালাইজেশনের যুগে? পৃথিবীতে সব তো, পৃথিবীতে একটা গ্লোবাল ভিলেজ। আপনার এখানে যখন পর্নোগ্রাফিও যেমন ঘোরে, অজের ক্লিপসও ঘোরে, তাহলে আপনি ফিল্টারিংটা কিভাবে করবেন? ফিল্টারিং করার কথা ছিল কিন্তু আমার তথ্য মন্ত্রণালয় থেকে স্ট্রংলি। এখন কিন্তু অনেক টেকনোলজির যুগ, সফটওয়্যারের যুগ। আপনি যখন হেট স্পিচ দেন, এনিথিং হেট স্পিচ, নুডিটি, আপনি দেখেছেন ফেসবুকে আপনার তার রিচ কমে যায়, কিন্তু বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে উল্টা উপরন্ত এমন ক্লিপ তৈরি করে দেওয়া হয়, অপু আমি আপনাকে বলতেই চাই, যেখানে রিচ বাড়ানোর জন্য আপনার এই ক্লিপগুলোকে ইচ্ছা করে দেওয়া হয়। এখানে কারো উদ্দেশ্য থাকে না, না নারীকে রক্ষা করা, না ধর্ম কি করা, ব্যাপারটা এটা থাকে না, ব্যাপারটা থাকে ব্যবসায়িক। এই ব্যবসায়িক প্রক্রিয়াকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিভাবে? পারেন আপনি আপনার আইটি এবং প্রযুক্তিকে ব্যবহার করেন। আপনি আপনার এই যে আপনি আমাকে যেভাবে বললেন, ঠিক যদি এরকম তারটাও ঘোরে, তখন তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ার থাকে যে আমি এই কন্টেন্টের রিচ দেব না। হেট স্পিচ যখন ইউটিউবে, আজকে ইউটিউবটাকে একটু ছেড়ে দেখেন, খালি লেখেন নারী পর্দা, তারপরে দেখেন 6 লাভ হয়ে গেছে। আপনি বিদেশের কথা বলছেন, পর্নোগ্রাফির কথা বলছেন, হামলি আপনার সাথে আমি ডিসএগ্রি করছি। আমি যখন পিএইচডি করেছি সেখানে অকল্যান্ডে কেউ যদি পর্নোগ্রাফি লেখে তখন তার আইডি কার্ড চায়, নেটে আপনার আইডি বা ব্যাগ লাইসেন্সই করতে হবে। যদি আপনি না করেন, উইদিন 5 মিনিটসের মধ্যে সোশ্যাল সার্ভিসের লোক আপনার ঘরের ডোর নক করবে। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসবো। ফয়েজ, আপনার কাছে একটু যেতে চাই। আপনি অনেক দিন গণমাধ্যমে কাজ করেছেন এবং এখন গণমাধ্যম রিলেটেড প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করছেন। গণমাধ্যম কি আপনার কাছে মনে হয় কখনো বাংলাদেশের গণমাধ্যমগুলো সরকার বিবেচনায় না আসি, পরবর্তীতে আমরা সে আলোচনায় আসবো, আমাদের দেশের গণমাধ্যমগুলোকে ধর্ষণকে উৎসাহিত করে? দেখুন, আপনাকে ধন্যবাদ, সহালোচকদেরকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। গণমাধ্যমের ভূমিকার জায়গাটা যদি বলি, আপনি দেখুন
একটা ধর্ষণ হচ্ছে নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ পর্যায়ে। আপনি যদি খুনের একটা ঘটনা বলেন, একটা মানুষের প্রতি নানান ধরনের অপরাধের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে খুন করা। আমি পার্সোনালি মনে করি ধর্ষণ হচ্ছে আমাদের সোসাইটিতে আমরা দীর্ঘদিন থেকে যেটা দেখে আসছি, নারীর প্রতি আমাদের গল্পে, আড্ডায়, প্রেজেন্টেশনে, আমাদের ফেসবুক পোস্টে, আমাদের কৌতুক বলায়, নানানভাবে আমরা নারীকে আসলে এক ধরনের মানে ভোগপণ্য হিসেবে কীভাবে উপস্থাপন করা যায়, এটাতে আমাদের পুরুষতান্ত্রিক, অর্থাৎ পুরুষতন্ত্র মানে যে শুধু পুরুষের তা নয়, ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত একদম। সে জায়গা থেকে যেভাবে বিবেচনা করি, এটা সেল করার জন্য আমরা একটা চেষ্টা করি। আমাদের গণমাধ্যমের ভূমিকা যে ধর্ষণ বন্ধে খুব বেশি সহায়ক সেটা আমি বলবো না। আমাদের গণমাধ্যমের মারাত্মক অসচেতনতা আছে, সেন্সিটিভিটি, জেন্ডার সেন্সিটিভিটি বলেন, রিলিজিয়াস সেন্সিটিভিটি বলেন, অনেক ক্ষেত্রে আমাদের নিউজ রুমগুলি ঠিক যেভাবে ফাংশন করার কথা সেভাবে করছে না। হয়তো দক্ষ লোকের অভাব, নয়তো এই ধরনের মৌলিক যে এডুকেশনগুলি তাদের মিডিয়া এডুকেশন দরকার সেটার ঘাটতি রয়েছে। তো গণমাধ্যম কখনো কখনো ধর্ষণের খবর প্রকাশের ক্ষেত্রে, নারীর প্রতি সহিংসতার খবর প্রকাশের ক্ষেত্রে এমন রঙে বা এমন ঢঙ্গে খবর প্রকাশ করে যেটি অনেকটা আপনার একটা ক্রাইম নয়, যেন একটি গল্পে পরিণত হয়। এই ধরনের প্রবণতা আমরা দেখি। ইদানিং কালে এসে আমরা যেটা সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে, গণমাধ্যম কর্মী হিসেবে যদি বলি, সরকারের এন্ড থেকে বলি, যে জায়গা থেকে বলি, সমাজের একজন নাগরিক হিসেবে যদি বলি, আমাদের ক্লিক বাইটের যে প্রবণতা, দ্রুত ভিউ পাওয়া, কত বেশি ভিউ পাওয়া যায় ফেসবুকে দিয়ে, এই প্রবণতার জন্য এমন এমন ক্লিপস আমরা ছেড়ে দেই যে হয়তো খুব অল্প পরিসরে নারীকে উপস্থাপনের যে ঢংটা, সেটাতে এক ধরনের যে ইন্টেনশনালি নেতিবাচকভাবে উপস্থাপন, সেটা আমরা খেয়াল করি, সেটা লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলিতে গণমাধ্যম যদি আরও দায়িত্বশীল ভূমিকা রাখে, অফকোর্স ধর্ষণের মতো একটি বা নারীর প্রতি সহিংসতার মতো ভয়াবহ এই অপরাধগুলিকে আমরা আরও বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আর আপা তার বক্তব্যে যে কথাটি বলেছেন অত্যন্ত যুক্তিযুক্ত কথা। আমি সরকারের প্রতিনিধিত্ব করছি বলে সেটা বলছি না, এটাই বাস্তবতা যে ধর্ষণের মতো অপরাধ, এটা নিয়ন্ত্রণ শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। ধরুন সাম্প্রতিক সময়ে যেই ধর্ষণগুলির ঘটনা ঘটেছে, এগুলির কোনোটি আছে বর্ণনা করার মতো অবস্থা নেই। এগুলির কোনোটি আছে এমন ব্যক্তিদের দ্বারা নারী ধর্ষণের শিকার হয়েছেন, শিশু ধর্ষণের শিকার হয়েছেন, যাদের সঙ্গে ওই নারীর বা ওই শিশুর সম্পর্কটা আপনি বলতে গেলে দ্বিধাবোধ করবেন। অর্থাৎ নিজের ঘরের মধ্যে যখন নারী ভোগপণ্যে পরিণত হচ্ছে, সেই জায়গাটা বাইরে থেকে কি কেউ সামাল দিতে পারবে না। সুতরাং এই সময়ে এসে আমরা যদি স্বাভাবিকভাবে বিবেচনা করি, রাজপথে নারীরা সরব হয়েছে, এটা অনেকে মনে করতে পারে এটা সরকারের জন্য বুঝি এম্বারেসমেন্টের কিছু। আমরা সেটা মনে করি না। আমরা বরঞ্চ মনে করি এটা এই রাষ্ট্রের জন্য আশীর্বাদ। নারীরা এভাবে নেমে এসেছে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে নারীরা যে ঐক্যবদ্ধ, নারীরা যে আসলেই এই ধরনের মৌলবাদী চিন্তাভাবনা, এগুলি ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে নারীরা যে সক্রিয়, এটার একটা প্রমাণ মিলে। এখন আমি প্রথম কথা হচ্ছে, কোনোভাবেই ধর্ষণ বা নারীর প্রতি যে কোনো ফর্মের সহিংসতার একটি ঘটনাকেও জাস্টিফাই করার কোনো উপায় নেই। তারপরও কয়েকটা ঘটনা, স্ট্যাটিক্যাল যেটা বিষয়গুলি থাকে, সেগুলি একটু উল্লেখ করা প্রয়োজন। আপনি বাংলাদেশের লিডিং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, আইন ও সালিশ কেন্দ্র বলছে 2020 সালে বাংলাদেশে 6120টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2021 সালে এই সংখ্যা 6020টি, 2022 সালে 5659টি, 2023 সালে 4901টি, 2024 সালে 4075টি। আইন ও সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে এই গত 5 বছরের প্রতি জানুয়ারিতে এই মাসে গড়ে 59 জন নারী ধর্ষণের মতো ভয়াবহ যৌন সহিংসতার শিকার হয়েছেন। সেইটা যদি আমি পরিসংখ্যানগত দিক থেকে দেখি, চলতি বছরে সেটা 38, অর্থাৎ কমেছে। চলতি বছর মানে তো 2 মাস মাত্র। চলতি বছরের জানুয়ারির কথা বলছি, যেটা অন্যান্য গত 5 বছরের জানুয়ারি মাসে 59 ছিল, সেখানে 38। এটা নিয়ে স্বস্তির কোনো ব্যাপার নেই। এই সংখ্যাটা কমা মানে স্বস্তির কোনো ব্যাপার না। একজন নারীর প্রতিও এই ধরনের সহিংসতা আমাদের জন্য উদ্বেগের, সেখানে কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে, আপনি এই জিনিস মোকাবেলার জন্য
সরকারের এন্ড থেকে কি কি করণীয় থাকতে পারে, সরকার কিভাবে এই জায়গাটাকে একই সঙ্গে আইনের শাসনটা নিশ্চিত করার মধ্যে দিয়ে এই প্রবণতাটা কমিয়ে আনতে পারে দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায়। আপনি যদি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কথা দেখেন, তাহলে সাম্প্রতিক সময়ে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে এর একটিতেও অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে না। প্রত্যেকটি ক্ষেত্রে অলমোস্ট অপরাধীরা গ্রেফতার হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে বিচারের যে দীর্ঘসূত্রিতা, আমাদের এখানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যে ধর্ষক আবার জেল থেকে বেরিয়ে এসে নানানভাবে ঘুরে বেড়ানো, এই জায়গাটা কিভাবে আইনিভাবে বন্ধ করা যায়, সেক্ষেত্রে সরকার উদ্যোগ নিয়েছে এবং 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 90 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে, এবং এই বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত ধর্ষক যেন জামিন না পায় সে ব্যবস্থা করা। এই জায়গাগুলিতে সরকার আন্তরিক এবং সরকার অত্যন্ত কৃতজ্ঞতা জানায় সেই সব নারীদের প্রতি যারা এই ধর্ষণের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদে মুখর রয়েছে। সরকারের অবস্থান নিয়ে আরো একটু প্রশ্ন আছে, মানে যেটুকু আপনি জানিয়েছেন সেটুক তো আছে, এর বাইরে আরো কয়েকটা ব্যাপার একটু জানার আছে, আমরা পরে একটু জানবো। তার আগে একটু বিরতির আগে শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু দীর্ঘদিনের রাজনীতি করেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে, মানে রাজনৈতিক দলও তো আসলে মানুষের বাইরে না, তাদের সমৃদ্ধি, কিন্তু যেটি রেজওয়ানা করিম স্নিগ্ধা শুরুতেই বললেন যে ধর্ষণের সাথে আসলে পাওয়ারের একটা সম্পর্ক আছে, সেটা পরিবারের হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক। আমার মনে হয় সব ক্ষেত্রে না। ধর্ষণ তো ঘরের মধ্যে স্ত্রীও হয় স্বামীর দ্বারা, Powerful এটাও তো বিধায়- এক ধরনের Being unkind power. power। সে power। হতে পারে ওইটা, It's a form ওইটাও of না, power. হ্যাঁ, Form of power। না, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একটা শক্তি, পাওয়ার, রাষ্ট্রীয় উন্মাদনা, শক্তি না, যে উত্তেজনা, জায়গায়। শুধু সব ক্ষেত্রে রাষ্ট্রীয় শক্তি তো না, না, সেটাই। হ্যাঁ, এটা কামনা বাসনা এর সাথে সম্পৃক্ত আছে, অবশ্যই পাওয়ার আছে, এটা একটা পার্ট গুরুত্বপূর্ণ। কিন্তু যুগে যুগে কালে কালে প্রাগৈতিহাসিক কাল থেকেই শুধুমাত্র যে পাওয়ার শক্তি এটা না, কামনা বাসনাও এর সাথে সম্পৃক্ত আছে। একটা জিনিস আপনি দেখেন, কামনা বাসনা, মানে মিশেল ফুকোর ভাষায় যদি আমি বলি, কামনা বাসনা যতক্ষণ না, থাকে, ধর্ষণটাকেই ধর্ষণ যখন হয় সেটা এটা ভায়োলেন্ট। হ্যাঁ, তা তো ভায়োলেন্ট ব্যাপার হয়েই যায়। এই ধরেন এটা হচ্ছে কি এক ধরনের অসুস্থ কামনা বাসনা, হ্যাঁ, যেটা এবার ঠিক আপনি আছে। বলতে পারেন, হ্যাঁ, সিকনেস অর হ্যাঁ, কাইন্ড অফ sickness। সিকনেস, বিকৃত মানসিকতা বা চেতনা, pervertness। পারভার্টনেস, এটা একটা ব্যাপার। আর উনি যেটা বলেছে পাওয়ারের সাথে রিলেশন তো অবশ্যই আছে। যুগে যুগে কালে কালে আমরা দেখেছি যুদ্ধবন্দী বা ক্ষমতাহীন জাতি বা কর্তৃত্বপরায়ণ জাতি ক্ষমতাহীন জাতির নারীদের উপরে নিপীড়ন নির্যাতন করেছে। তো যাই হোক, শোনেন, একটা বিষয় হলো কি, এটা আপনি বন্ধ করতে পারবেন একেবারে সেটা না। যুগে যুগে প্রাগৈতিহাসিক কাল থেকেই এই বিষয়টা কিন্তু আছে আমাদের সমাজে আছে, বরং আমাদের চাইতে পশ্চিমা সমাজে এটা অনেক অনেক গুণ বেশি। পৃথিবীর সবচাইতে বেশি রেপ হয় আমেরিকায়, হ্যাঁ, সবচাইতে বেশি। কানাডার মতো একটা সভ্য রাষ্ট্র, কি সুইডেনের মতো একটা সভ্য রাষ্ট্র, সেখানে জার্মানি, ফ্রান্স, মানে অধিক আমাদের চাইতে অনেক বেশি। এবং এই দিক থেকে চতুর্থ হয়েছে ভারত। আমি দেখলাম একটা সমীক্ষায়, জাতিসংঘের যে সমীক্ষায়, আপনার ভারতে প্রতি 22 মিনিটে একজন নারী রেপের শিকার হয়, হ্যাঁ, ভারতে। তারপরে আপনার 15 বছর হওয়া, আমেরিকায় 15 বছর হওয়ার আগ পর্যন্ত 1/3 নারী এই ধরনের লাঞ্ছনা বা রেপের শিকার হয়। কিন্তু এটা জাতিসংঘের প্রতিবেদন। তো হ্যাঁ, বিচার হতে হবে, বিচার যেখানে যত, বরং তুলনামূলকভাবে মুসলিম রাষ্ট্রে এটা মিরাকেল কিনা আমি জানি না, এই সংখ্যাটা কিন্তু কম না, it's তুলনামূলক মানে কম, কারণ আইনই নাই। মানে আমি এই জিনিসটা পরিষ্কার না, করি। যে কারণেই হোক, আমি ওই ডিবেটে যাচ্ছি না। আইন যদি না দ্য থাকে, কনসেপ্ট অফ রেপ, সে idea যদি exist না করে। ইউএসএ আর আমাদের মতো দেশগুলিতে কিছুটা ডিফারেন্স আছে। আমরা যেটাকে মনে করি যে এটা বুঝি কোনো ঘটনাই না, ঘটনাই ওইটাও না। তাদের তাদের ওখানে ভিতরে। ওটাই একটা বড় ওটাও নিপীড়ন। হতে পারে, আমি সমীক্ষাটা বললাম, হ্যাঁ, আমি exactly। সমীক্ষাটা বলছি। তো এখন এইটা আপনি কিভাবে নির্মূল করবেন, কিভাবে ম্যানেজ করবেন, তাই না? সেটা শুধুমাত্র আইন দিয়ে সব ক্ষেত্রে সবসময় হয় সেটাও কিন্তু না। ধর্ম এটা সামাজিক নৈতিকতাও লাগে। নৈতিকতা, ধর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখানে। সামাজিক রীতিনীতি, ধর্মীয় বোধ বা আদর্শ, এটাও একটা গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপনার পানিশমেন্ট বা আইন, সেটাও কিন্তু থাকতে হবে। তাহলে আপনি জিনিসটাকে কমিয়ে আনতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে যেভাবে যেটা হচ্ছে, একটা নিগ্রহের শিকার হোক বা কোনো, বাংলাদেশ কেন, দুনিয়াতে একজন নারী, একটা শিশু এই ধরনের নিগ্রহের শিকার হোক, এটা তো কেউই কাম্য না। কোনো সভ্য মানুষ, কোনো কল্যাণ রাষ্ট্রে কেউই কামনা করে না। তো আমরা সেটাকে একেবারে নির্মূল করতে পারলে ভালো হতো। কিন্তু যদি নাও পারি, তাহলে একেবারে কিভাবে এটাকে গ্রাজুয়ালি কমিয়ে আনা যায়, সেই জন্য সমাজবিজ্ঞানীরা আছে, তারা কাজ করতে পারে। কারণটা সর্ট আউট করে আমাদেরকে বললে সেটা রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক দল কী ধরনের উদ্যোগ বা ব্যবস্থা নিতে পারে, সেটা একটা বিষয়। তারপরে আপনার সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, ধর্মীয় নৈতিক
মূল্যবোধটাকে বৃদ্ধি করা, পারিবারিক শিক্ষা এবং পরিবারে শিশুদেরকে, নারীদেরকে কিভাবে একটা যত্নবান পরিবেশে রাখা যায়, নিরাপদ পরিবেশে, সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেক পরিবার থেকেও কিন্তু এটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এটা আমরা মনে করছি। আর রাষ্ট্র যেটা করতে পারে সেটা তো অবশ্যই রাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটা এডুকেশনটাও সেভাবে রাষ্ট্রের বা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পতিত করে দেওয়ার প্রয়োজন আছে, এবং শাস্তির যে ব্যবস্থাটা এটা প্রম্পট এবং দ্রুততম সময়ে যাতে হতে পারে সেই জন্য রাষ্ট্র উদ্যোগ নিতে পারে, ব্যবস্থা নিতে পারে নিশ্চিতভাবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রেজওয়ানা করিম স্নিগ্ধার কাছেই জানতে চাই, ম্যাম আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম একটু সেখান থেকে অ্যাডভান্স আলোচনা করতে চাই। বিভিন্ন যেটি বলছিলেন, আপনিও বলছিলেন যে স্বরূপটা কিভাবে ক্ষমতার সাথে এভাবে কিভাবে সম্পৃক্ত, এবং সেই ক্ষমতায় কিভাবে এই ধর্ষণের উপযোগী একটা মন তৈরি করে সে বিষয়ে বলছিলেন। একটু যদি আমরা আগাই, যে সবাই তো যে কোনো সমাজের জন্যই তো নীতি, নৈতিকতা, আইন যেটি বলি না কেন সমাজকে একটি শৃঙ্খলায় রাখার জন্য করা হয়। তো ধর্ষণও তো একটি অপরাধ, মারাত্মক অপরাধ। এখন আইন যেমন আছে, বিচারের যে প্রক্রিয়াটি আছে সেটি নিয়ে কোনো দীর্ঘসূত্রিতা বা কোনো লুফল আপনি দেখেন কিনা, সেই সঙ্গে এর বাইরে আর কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি কমিয়ে আনা সম্ভব? আচ্ছা, দেখুন, আমি প্রথমে একটা কথা বলে যাই, মানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো, একটা ফয়েজ একটা কথা বলেছিলেন যে একজন ধর্ষককেও ছাড় দেওয়া হয়নি। আমি এটা অ্যাকচুয়ালি মনে করিয়ে দিতে চাই যে এইখানে গত 2 মাসেই আপনার ধর্ষণের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। আমি আইনকে প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ধর্ষণের আইনে আরেকটা জিনিসও আমাকে বলতেই হবে, আমাদের মন্ত্রণালয় থেকে শুরু করে মিডিয়াকে, মানে এটা খুব শুনতে খারাপ লাগবে বাট শিক্ষিত না করে তো কোনো উপায় নাই, আর আমি তো শিক্ষক। ধর্ষণের শিকার নারীর নামটা আসলো কি করে? আমাকে বলেন, ধর্ষণের শিকার নারীর নাম পরিচয় যে আসতে হয় না, এই যে একটা আইন স্বতঃসিদ্ধ, সেই গল্পটা কোথা থেকে, মানে মন্ত্রণালয় থেকে বলছে, ইসে থেকে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন, আপনি চেক করেন, আইন মন্ত্রণালয় মহোদয় থেকে বলছেন। এই যে আপনার বারবার যখন এই কথাগুলো হলো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি আইন করে রেখেছেন, আপনি আইন নিয়ে প্রশ্নটা করেছেন, তো আইন ইজ দেয়ার, বাট এই আইন আপনি জানেন কিনা? আপনাকে আমি মিডিয়া বলেন, উইথ ইউ সরি ওপো এগেইন বলছি, আপনি প্রতিটা মিডিয়াতে অমুক শিশু বয়স এত, বাড়ি এখানে, খবরের মধ্যে আছে, খবরের মধ্যে আছে, তাহলে আপনি ঘটনাটা কি ঘটলো? আপনার তো এটা 1, 2, রিঙ্কুকে আপনি আজকে ধরলেন, রিঙ্কুকে আপনি গতকালকে ধরেছেন। উনি যখন রোজার আগে এরকম একটি ঘটনা ঘটাতে আসলো, শেখাতে আসলো যে কি করা উচিত এবং কি করা উচিত না, তখন সেটা বিষয় নিয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে উপদেষ্টার বক্তব্য কি সমালোচিত হয়েছে? সে বক্তব্য কি ছিল? এখানেই শেষ না, তারপরে সেখানে কি রাস্তার মধ্যে মানে আমাদের কয়েকজন নারী নেমে গেল না, হলো না? এই প্রক্রিয়া কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনি পোটেনশিয়াল রেপিস্ট চেনেন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বাইন্ডার, সে তার নিজের মুখে জবানবন্দি দিচ্ছে যে সে কি বলেছে, আমি উচ্চারণ করতে চাই না যে সে কি বলেছে, তো সেটা উনি বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত তো করলই না, সেই মানুষটাকে নিয়ে যেয়ে পাগড়ি পরিয়ে দিলেন, ফুল পরিয়ে দিলেন, ধর্মগ্রন্থ তুলে দিলেন, এবং গুরুত্বপূর্ণ লোকের কাছে আরেকজন মুফতি মাওলানার কাছে নিয়ে গেলেন। কি মেসেজ দিলেন সমাজকে? উনি যে মেসেজ আমি যে মেসেজ পেয়েছি সেটা বলি, যে এই ঘটনাটাকে যেটা করা হয়েছে শাহবাগ থানায় এবং সেই ছেলেকে, এদেশের বেশিরভাগ মানুষ সেটাকে গ্রহণ করে নাই। এই মেসেজটা আমি পাচ্ছি। আপনি পাচ্ছেন? হ্যাঁ, এই মেসেজটা আমি এই কারণে পাচ্ছি, সামাজিক কেন পাচ্ছি আমি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমরা বিভিন্ন জনের যেখানে যাদের প্রতিক্রিয়া দেখেছি, জাস্ট সমাজের উগ্র বা একদম মৌলবাদী একটা খুবই ছোট শ্রেণী তারা শুধু এটাকে সাপোর্ট করেছে। ইসলামী ছাত্র শিবির পর্যন্ত এটার বিরোধিতা করেছে। আমি যদি বলি যে কোন লেভেল পর্যন্ত বিরোধিতা গেছে, এখানে আমি এই বিরোধিতাটা ওই যখন এগুলো হয়েছে কি, যখন আর কি আপনার মাঠের ময়দানের হয়, তখন কিন্তু সেই আলাপটা অনেক বেশি হয়। কারণ কি, আপনি মনে রাখবেন, এই যে যেদিন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে, আপনার মনে আছে নিশ্চয়ই, একজন এই দেশের লতে যৌনকর্মী নিষিদ্ধ না, যার কার্ড আছে সে নিষিদ্ধ না, তাকে পেটানোর ভাইরাল ভিডিও বেরোয়নি? হ্যাঁ, হয়েছে। তাকে ধরা হয়েছিল, তাকে নিয়ে কেউ কোনো বলেছে? কারণ তার জন্য লোক নামেনি।
যদি আজকে লোক নেমে যেত তাহলে হয়তো বা অনেকেই পলিটিক্যাল স্ট্যান্ড থেকে কথাটা বলতো। আমি আপনাকে আবারও দেখেন ঘুরে ফিরে এই ক্ষমতার দিকে আসছে, যে রাজনীতির দিকে আসছে, কিন্তু ব্যাপারটা রাজনীতির না, না, বেশিরভাগ ব্যাপারটা মানুষ কোন নীতির। পক্ষে আপনার আর কাছে মনে হচ্ছে? না, আমি একজন সমাজবিজ্ঞানী হিসেবে মনে করি না বেশিরভাগ মানুষ এই পক্ষে, বরঞ্চ বিপরীত মনে করি। কারণ আপনি প্রত্যন্ত গ্রাম বলেন, আপনার যে ইউটিউবের যে নিচে, আপনি বিশ্বাস করবেন না কি, আমি একজন নারী, আমি যদি একটা যৌক্তিক কথা বলি, আপনি আমাকে অযৌক্তিক তথ্য দিয়েই করতে পারেন, কিন্তু তার নিচে আপনি সামাজিক ট্রলে দিয়ে দেখবেন, এই আজকের ক্লিপটা যখন আপনি ছাড়বেন, আপনি অপু দেখবেন নিচে এখানে ফয়েজকে, আপনাকে আর বাবুল সাহেবকে যে ভাষায় বলা হবে তার থেকে কত নিম্নমানের কথা আমাকে বলা হবে। এটার জন্যও কিন্তু আইন আছে, সেই আইনের কি প্রয়োগ আছে? কেউ কি কখনো কোনো মিডিয়া দেখেছে সরকারের কোনো উইং, এই যে আপনার একটা করা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা নিয়ে আমরা সবাই করেছি, কেন ডিএসএ নিয়ে আমরা করেছি? পৃথিবীর সব জায়গায় কিন্তু ডিএসএ আছে। আমাদের বিষয়টা ছিল ডিএসএ কে আপনি রং ওয়েতে ব্যবহার করছেন, কিন্তু ওই যে সাইবার বুলিং, ওই যে আপনি আমাকে এরকম ব্যক্তিগত আক্রমণ করছেন, চারিত্রিক আক্রমণ করছেন, সেগুলোর জন্য তো আপনার আইন প্রণয়ন করার কথা, আপনি করেননি। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি এটা দেখেন নাই নাকি এটাও দেখেন নাই? মানে আমার ওয়াই উইশ এটা যদি বাইরের দেশ হতো, ওখানে সুযোগ থাকে যে এখানে একটা স্ক্রিন ছেড়ে ছেড়ে দেখানোর। এই যে 8 বছরের শিশুটি, তার মেডিকেল বোর্ড, আমাকে একটু বলেন তো আপু, তার মেডিকেল বোর্ডের সাথে আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টার কথোপকথন ভিডিও করে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো কিভাবে? ওটা তো একটা মেডিকেল বোর্ড, তাই না? সেখানে মেডিকেল বোর্ড, মেডিকেলের তথ্য কিন্তু মানুষের ব্যক্তিগত তথ্য, ইসের তথ্য। আমি মামলাকারী, আমার ওই মেয়েটাকে, এই যে শাহবাগের যে ঘটনা, সেই মেয়েকে হুমকি দেওয়া হয়েছে, তার মিডিয়াতে দেখাচ্ছে তার ফোন নাম্বার, এগুলো ব্যক্তিগত তথ্য। এখন আপনি আমাকে বলেন যে উপদেষ্টা মহোদয় বসে আছে, তিনি কথা বলছেন এত সিরিয়াস ইস্যুতে, সেখানে তাকে দেখানো হচ্ছে ধর্ষণের শাস্তি। আমি জানি যে ধর্ষণের শাস্তি কিন্তু প্রমাণ করা অনেক কঠিন, আইনগতভাবে ভীষণ জটিল। ওখানে তার চিকিৎসক বলছে প্যানিট্রেশন তো হয়নি, প্যানিট্রেশন না হলে সেটা তো ধর্ষণ না, একটা আলাদা হোল করা হয়েছে 5 ইঞ্চি, যাতে করে তা কি করা হয়, সেখানে কোনো স্পামের ট্রেস পাওয়া যায়নি। এটি দেখার পরে গত 3টা রাত ধরে আমি তো ঘুমাতে পারিনি। আমার বাসায় তো মেয়ে আছে, বিভিন্ন জায়গায়, যে জাতি রাষ্ট্রের চিন্তা ভাবনা এরকম, যে জাতি রাষ্ট্রের শিক্ষিত মানুষ এভাবে চিন্তা করে, যার কাছে ধর্ষণের সংজ্ঞা, যেখান থেকে আমি আমাকে শুরু করেছিলাম, এটাই যখন এইটা আমরা একটু আগাই, কেননা এরকম কিছু অসঙ্গতির কারণে আমার জানা মতে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এরকম অসঙ্গতি থাকার পরে, এবং আপনি আইসিইউতে আমাদের সকল নেতারা, আইসিইউ মানে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র, তারা সবাই যে হাজির হয়ে ওই 8 বছরের শিশুকে দেখছে। আপনি আমাকে আগাতে বলছেন, আগাবোটা কি করে বলেন তো? দুনিয়ার কোন শিক্ষিত মানুষ একটা নিয়ে এসে আমাকে বলেন আইসিইউতে যে কেউ ঢুকে যেতে পারে? আচ্ছা বাবুল ভাই, আপনার কাছেই জিজ্ঞেস করি, আপনার নিশ্চয়ই দৃষ্টিগোচর হয়েছে বিষয়টি। বিএনপিরই মানে স্থানীয় একজন নেতা, তিনি মাথায় হাত দিয়ে ছবি তুলেছেন, ওই পর্যন্ত যাই। রাজনীতি যারা করে তারা তো সচেতন, তাই না? শোনেন, রাজনীতি আপনি এইগুলাকে সবকিছু আইনের দৃষ্টিতে যদি দেখতে চান, যখন একটা গ্রামে একটা মেয়ে রেপড হইলো, তার পাশে অসহায় মানুষ, গরিব মানুষ, তার পাশে দাঁড়াবার মতো তো যদি কোনো মানুষ না থাকে, কেউ যদি তাকে সেখান থেকে উদ্ধার করে, হাসপাতালে নেয়, বা কি সন্তান সুলভ স্নেহে, সেটাকে আপনি আইন দিয়ে যদি বিচার করেন, সব ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। যার কথা আপনি বলেছেন, তার এই মেয়েটাকে এই চিকিৎসা পর্যন্ত আনা এই রাষ্ট্রের এবং সমাজের বাইরে তার অনেকটা বড় ভূমিকা আছে, আমি যতটুকু জানি। হ্যাঁ, তিনি এনেছেন, তাকে সন্তান স্নেহ হোক বা বোনের স্নেহ হোক, সেটা সে করেছেন। এটাকে আপনি আইন দিয়ে জাস্টিফাই করবেন, কেন করেছেন সব ক্ষেত্রে? আলাপটা ওইটা না, আপনি ওইটা নিয়ে খুব ভালো কাজ করেছেন। আলাপটা হচ্ছে আমাকে বলেন আইসিইউতে ঢুকে কিভাবে মানুষ, এইটার একটা যৌক্তিক ব্যাখ্যা দেন। আইসিইউতে ঢুকে সানগ্লাস পরে ছবি তোলা, এটা তো মিনিংলেস। সেটা তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বা আমাদের দেশের হাসপাতাল ম্যানেজমেন্ট, তো এটা আমরা আগাইতে পারিনি। এটা তো এখানে মারাত্মক একটা দুর্বলতা তো আছেই। আমরা এটা করোনার মধ্যে দেখছি, তার আগেও দেখছি, এবং সবসময় আমরা দেখছি এই গোটা যে ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বা ম্যানেজমেন্ট, এই জায়গাটায় আমাদের বিরাট দুর্বলতা আছে। সেটা আমরা মানে একেবারে ন্যূনতম একটা অবস্থাও এখন পর্যন্ত অর্জন করতে পারলাম না বা পারিনি। এটা সত্য, এটা সত্য। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু ফয়েজ আপনার কাছে একটু জানতে চাই, আমরা একটু অন্য প্রসঙ্গে একটু যাব, যে কারণে এই প্রসঙ্গটা এই পর্যন্ত একটু শেষ করতে চাই। স্নিগ্ধা ম্যাম যে কথাটি বলছিলেন, যে ধর্ষিত নারী, শিশু, যাই বলি না কেন, আমরা তো কখনো, আপনি নিজে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন,
এখন প্রেস উইংয়ে আছেন, আমাদের সাংবাদিকতার কোনো এথিক্সে তো ধর্ষিত নারীর নাম প্রকাশ হয় না, প্রচার হয় না, এবং আমরা এটা যতখানি হলো সম্ভব আইন, উচিত না উচিত না, আমরা করি না। না এটা নরমালি এটা হয় না। কিন্তু আমার নরমালি প্রশ্নটা হচ্ছে- দায়িত্বশীলরাও এই কথা বলেন না। ধরুন এক্সাম্পল দেই, যে গতকালকে আমাদের একটা প্রেস কনফারেন্স থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা প্রেস কনফারেন্সে আমরা এই ধর্ষিত শিশুটির বিষয়ে কথা বলছিলাম। সেখানে কিন্তু একটি বারও কোথাও আমরা এই বাচ্চার নাম বলিনি। তো সেটা এখন যদি দায়িত্বশীল কোনো পর্যায় থেকেও নাম চলে আসে, উনি যেটা বলছেন ওনার রাগ ক্ষোভ এটা আমাদের প্রত্যেকেরই আসলে এই সমস্ত ঘটনায় আছে, ওটাকে আপনি বাদ দিয়েও চিন্তা করতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে সেটা ঘটা উচিত না। যে দায়িত্বশীল জায়গা থেকে তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রক্রিয়ার যে লার্নিং। যদি আমি ধরে নিই এই শো থেকে আমার একটা লার্নিং নেওয়ার ব্যাপার আছে, সেটা এটা আমার মধ্যে কতটুকু আছে, আমি কতটুকু মেনটেন করি, তার চেয়ে বড় কথা হচ্ছে আমাকে প্রতিনিয়ত এই অভ্যস্ততার মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং এটা আইনি যে দুর্বলতাগুলি আছে সেগুলি দূর করা, এবং আইনি যে প্রোটেকশনগুলি আছে, আইনি যে বিষয়গুলি বারণ করা আছে সেগুলি মানাও খুব জরুরি। এতে কোনো দ্বিমত নেই ওনার সঙ্গে আমার। এখন আপনি দেখুন গণমাধ্যম যেমন এই আইন নামগুলি প্রকাশ করার ক্ষেত্রে এক ধরনের বিষয় চলে আসে, প্রতিটি ঘটনা কিন্তু একইভাবে মূল্যায়ন করা যায় না। আপনি যদি দিল্লিতে দেখেন, দিল্লিতে দেখেন, আপনি বলবেন কোনো একটা just ঘটনা, এই ঘটনা একটা জিনিস একটু যোগ করে দিই, পরে ভুলে যাবো সেজন্য বলি। আমরা যখন 16 জুলাই বা 17 জুলাইয়ের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুনলাম তুমি কে আমি কে, রাজাকার, সেটা তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্যাটায়ার করে করা হলো। কিন্তু এখানে এমন কি হইলো যে ধর্ষিতার নামটা বলে এরকম স্লোগান দেওয়া হবে? এরাও তো শিক্ষিত সমাজ। এখন দেখুন আমি ওই কথাটা জাস্ট এখানে বলছিলাম। আমি একটু ভয় ভাই, একটা সেকেন্ড। এই যে আপনি বলছেন যে নাম বলা ঠিক না, যাবে না, আইন আছে, আমার ধারণা বাংলাদেশের অনেক শিক্ষিত সচেতন মানুষ এই Exactly. জিনিসটা জানেও না। এটাই আমি বলতে এটাই গেছি, আমার এটাই আমরা বক্তব্য বলতে ছিল। চাচ্ছি, This এটাই is বলতে my চাচ্ছি। point. তো এখানে ধরেন এটাকে আপনি এভাবে নিতে পারেন যে আমাদের মিডিয়াগুলির একটা অনেক খবর প্রকাশ, নানান জিনিস উন্মোচনের পাশাপাশি নাগরিকদেরকে কিছু কিছু ক্ষেত্রে সচেতন করা, বা কোনো কোনো ক্ষেত্রে আমি যদি একদম মিডিয়া ল্যাঙ্গুয়েজে বলি শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা থাকে, সেগুলি এই টক শো একটা গুরুত্বপূর্ণ। এখানে যেমন আলোচনাটা হচ্ছে, এটা নাম প্রকাশ, একটা মানুষ যে দেখছে সে যদি এই জিনিসটা না জেনে থাকে তার আজকে জানার সুযোগ হলো, সেটা যেমন একটা বিষয়। কখনো কখনো কোনো প্রোটেস্টে কোনো নাম সিম্বলিক হয়ে যায়। আপনি দিল্লিতেও দেখবেন যে ওখানেও কিন্তু যে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের শিকার হচ্ছে তার নাম প্রকাশ করা হয় না, কিন্তু একটা পার্টিকুলার ইনসিডেন্ট যেটা পুরো দিল্লিকে, পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল, সেখানে কিন্তু ভিকটিমের নাম চলে আসছে। সাধারণত অনেক সময় মারা না গেলে কম করি আমরা, এটা করি না। মারা না গেলে সাধারণত মারা গেলেই নামটা প্রকাশ করার এটাই ঘটনা ঘটে। তারপরেও এই পার্টিকুলার ক্ষেত্রে যখন নামটা প্রোটেস্টে চলে আসে কোনো না কোনো ভাবে, এইটাকে আমি তার আইন না জানা, আইনের প্রতি অবজ্ঞা, বা সেও কি ঘটনাটাকে আরো আমি ক্ষোভ হিসেবে দেখি। একদম ক্ষোভ। আমি ক্ষোভ হিসেবে দেখি। আমাদের ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও আরো সচেতনতার সুযোগ আছে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, কিন্তু ক্ষোভ প্রকাশ করতে যে আমরা মবকে জাস্টিফাই না, করতে পারি না। এক্স্যাক্টলি আমি সেটা বলছি। আমরা যাচ্ছিও না। ক্ষোভ প্রকাশে আমাকে সচেতন হতে হবে। ওটাই বলছি যে- সেটাও একটা হ্যাঁ, সবকিছুরই একটা আপনাদের পরিণত একটা ব্যাপার মনে আছে। আছে না, বিএনপি শাসনামলে দিনাজপুরে কি ইয়াসমিন ইয়াসমিন, নূরজাহান, ইয়াসমিন, হ্যাঁ। ইয়াসমিন। সারা দেশ বিএনপি কে ধরে টান দিয়ে দিল ইয়াসমিন না, ইয়াসমিন because ওখানে কিন্তু যে কথাটা ওই যে অপু বলেছে যে ওখানে কিন্তু ভিকটিম ইজ নো Victim মোর, expire করলে আসলে দ্যাট ইজ নাম জাস্টিফাইড। তখন তো কিন্তু এই ওকে তো কেসে সমাজে কোন থাকতে জায়গা হয়। থেকে করছেন, সে তো তাকে তো বড় হতে দিতে না, আমাদের হবে। সোসাইটির প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেনটেইন করা। কারণ এটার আপনি সারা জীবনের জন্য একজন ভিকটিমকে একদম, আপনি একদম। একটা বিপদের মধ্যে ফেলে আমি দিচ্ছেন। দেখলাম ওই বাচ্চাটার ইন্টারভিউ আরেকটা জিনিস আমি একটা বিষয় বলি সেখানে। দেখুন আমি একটা অন্য এক্সাম্পল দেই। জি প্লিজ। যখন মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করলেন, তখন আমরা একটা প্রশ্ন শুনেছি যে 6 মাস লাগলো ওনার আয়নাঘরে যেতে। মুশকিলটা কি জানেন? মুশকিলটা হচ্ছে লাস্ট 15 ইয়ার্স আর 16 ইয়ার্স আমরা যে ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে দেখেছি, সেখানে প্রশাসন বলেন, আইন বলেন, নির্দেশনা বলেন, সবকিছু ছিল এক ব্যক্তি কেন্দ্রিক। গ্রামের একজন নারী তার হয়তো বয়স্ক ভাতার কার্ডটা ঠিক মতো পাচ্ছে না, উনি বলতেন আমি প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই। প্রধানমন্ত্রী ছাড়া আমাদের চাওয়ার কোনো আর জায়গা ছিল না। এর ফলে মানুষের মাইন্ডসেটে এখন ওই জিনিস বের হয় নাই যে সরকার মানেই শুধু প্রফেসর ইউনূস নয়। আপনি দেখুন প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন 8 আগস্ট,
27 আগস্ট উনি একটা কমিশন গঠন করেছেন গুম সংক্রান্ত বিষয়গুলি ইনভেস্টিগেট করার জন্য। সেই কমিশনগুলি গিয়ে এই নির্যাতনের যে গোপন বন্দিশালাগুলি সেগুলি আবিষ্কার করেছেন। সেটার ওনাদের যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসের ভয়াবহতা দেখে প্রধান উপদেষ্টা বলেছেন আমি নিজে এখানে ভিজিট করতে চাই। এখন 6 মাস পরে কেন গেলেন এটা নিয়ে যেমন বিতর্ক হয়, আমাদের এখানে আমাদের সোশ্যাল প্রেশার না, কখনো কখনো ভাই যেটা বলছিলেন যে এখন উনাকে আমি চিকিৎসার জন্য সামনে এগিয়ে যাচ্ছি, তাকে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি, কোনোভাবে যেটা অপরাধ হয়ে যেতে পারে এটাই তো আমি বুঝতে পারিনি। তো আমাদের এখানে সোশ্যাল প্রেশার কখনো এরকম হয়, আর এই সরকার এত নির্লিপ্ত, এই মেয়েটাকে দেখতেও যায়নি। অথচ আপনার বোঝা উচিত যে সরকারের ওখানে দুইজন উপদেষ্টার যাওয়া কতটা গুরুত্বপূর্ণ আর বিচার নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের নানানগুলি প্রেশার নাগরিকদের মধ্য থেকেও কখনো কখনো থাকে। সুতরাং আমরা আসলে সমাজ হিসেবেই আস্তে আস্তে সে জায়গায় বেড়ে উঠছি। আমি হতাশ নই, বেড়ে উঠছি যে আমাদের সমাজে আজকে 2025 সালের মার্চ মাসে এসে এই আলোচনাটা অন্তত হচ্ছে, That's a very কেন যাবে, positive এটা একটা thing. ইতিবাচক দিক। ইতিবাচক। আমরা এই সচেতনতা যদি মানুষের মধ্যে তৈরি হয় যে ভাই তোমার এটা দেখার দরকার নাই কোন উপদেষ্টা গেল কিনা, তুমি জাস্ট চোখ রাখো সরকার অপরাধীকে ছেড়ে দিচ্ছে কিনা, তুমি চোখ রাখো বিচারের প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি হচ্ছে কিনা, এতটুকু, এই এতটুকুতে পৌঁছানোর জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন সবার, সব মহল থেকেই। আমার মনে হয় সেই সময়টুকু সরকারের দেওয়া উচিত। বাবুল ভাই, আপনার কাছে এই কাছাকাছি একটু প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে এরকম ধর্ষণের ঘটনা, নিপীড়ন, মানে এক ধরনের অস্বস্তি মানুষের ভিতরে আছে, সেই পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের ভেতরে অসন্তোষ আছে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল শিক্ষকদের সংগঠন তারা আজকে মানববন্ধন করেছে, সেখান থেকে তারা একটি অভিযোগ করেছে যে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এটি কি একটু পুরনো সেই একই কথা মনে হয় না? পুরনো একই কথা মনে হচ্ছে না। আসলে আমি বলি, ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সবকিছুই যে ডেটোরেট করছে এটা অস্বীকার, ডিনায়ালের প্র্যাকটিসটা দরকার নাই আসলে, যেটা বিগত দিনে কোনো অস্বীকারই করা হচ্ছে, সব কিছু ধোয়া ফকফকা একেবারে দুধার মধুর নহর আছে। কিন্তু এখন সেই বাস্তবতা আমার মনে হয় না সেই বাস্তবতা। এটা সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সব কিছু, সরকারের দুর্বলতা অনেক কিছু আমাদের সামনে দৃশ্যমান, বা এই যে যেসব ঘটনা ঘটছে সামাজিক অপরাধ এগুলো বেড়েছে, এটা বেড়েছে, বা এটা সরকারের উইংয়ের শৈথিল্যতা বা পুলিশ প্রশাসন বা কারো দায়বদ্ধতার যে ঘাটতি, সেই প্রবলেমগুলো আছে। আবার এটাও আপনাকে মনে রাখতে হবে, একেবারে ওই যে জাত গেল নালতের মৃত্যুর ইজ্জত চলে গেল, ভাবখান এমন যে কোনোদিন আমাদের এই ভূখণ্ডে আর কোনোদিন ধর্ষণ বা রেপের ঘটনা ঘটে নাই, ঘটেছে তো হ্যাঁ, সবসময় ঘটেছে। তো আপনি এখন যেভাবে সোচ্চার হতে পারছেন বা হচ্ছেন, হ্যাঁ আগে তো সেটাও হতে পারেননি, ডান্ডার ভয় বা যে কারণেই হোক, এটা একটা ভালো দিক। আমরা কেউই চাই না সামাজিক অপরাধ কোনো একটা হোক, শুধু রেপ কেন বা যাই কিছু হচ্ছে। এখন তো মানে কেউ আমি বিশ্ববিদ্যালয় চাই, আমার জ্বর হইল কেন, এর প্রতিবাদে ওদিকে রাস্তায় নেমে যেতে পারছে, কারণ ওই যে মানে উদারতা সরকারের বা পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা। হ্যাঁ, ওই যে গণতন্ত্রেরও এই কথা আছে যে আপনার গণতন্ত্র ওই পর্যন্ত, আমার নাক পর্যন্ত, আপনি ছড়ি ঘুরাবেন ঠিকই, কিন্তু আমার নাকে যতক্ষণ না লাগবে ওই পর্যন্ত আপনার গণতন্ত্রের স্বাধীনতা। সেই বিষয়গুলো রাখতে হবে। প্রথম থেকেই আমরা দেখছি একটা যে রিজিম 15 বছর যারা শাসন করে গেল, তার আগে 2 বছর 111, তাদের মানে অস্তিত্ব একেবারে শেকড় পর্যন্ত তারা বিস্তৃত করতে পেরেছে, সময় পেয়েছে। হ্যাঁ, একেবারে তার প্রতিবেশী রাষ্ট্র আমার এখানে একটা বৃহৎ শক্তি, তারা আমাকে অসহযোগিতা করছে, তারা নাকশ হয়েছে, তাদের মনে অনেক কষ্ট দুঃখ, হ্যাঁ তারা সেভাবে রোল করতে পারছে না, শাসন করতে পারছে না। এই আমাকে পদে পদে তো তারা লাঞ্ছনা দিবেই, পদে পদে প্রথম থেকেই তো শুরু হয়েছে। এই যে কোর্টের যে কি বিচারপতিদের যে মানে কু, হ্যাঁ জুডিশিয়াল কুয়ের প্রচেষ্টা হয়েছে, আনসার দিয়ে হয়েছে, ছাত্রলীগ দিয়েছে, নানানভাবে নানান চলে, কায়া বদলায় ছায়া বদলায় কেউ ঢুকে গেছে। আপনি ওই কেউ ওই যে হিজবুত তাহরি সেজে, অতি বিপ্লবী সেজে, ধর্মপ্রাণ সেজে, অতি ইসলামিক সেজে, আবার কেউ ওই কি ছাত্র সেজে, নানান জায়গায় নানান ভাবে করছে। আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যাচ্ছে, এটা সত্য। তারপরেও আমি যেটা বলি যে সরকারের শাসন পদ্ধতির দুর্বলতা এখানে মারাত্মকভাবে প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে। এই বিষয়গুলা মানে 6 মাস 7 মাস পরে আমাদেরকে বলতেই হচ্ছে। তারপর আমরা আস্থা রাখতে চাই, হ্যাঁ শেষ পর্যন্ত আমরা আস্থা রাখতে চাই, আমরা দেখতে চাই, হ্যাঁ কারণ এই সরকার ব্যর্থ হয়ে গেলে আমাদের দেশের জন্য সেটা কল্যাণকর কোনো কিছু হবে না। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। স্নিগ্ধা ম্যাম, আপনার কাছে যে প্রশ্নটা 2বার করেছিলাম, 3য়বার করি, আপনি যদি একটু সংক্ষেপে উত্তর দেন যে আসলে আমরা এর থেকে উত্তরণের উপায়টা কি? এর থেকে উত্তরণের উপায় হচ্ছে আপনাকে সামাজিকভাবে আমাদের যে মনটা আছে সেই মনটার দিকে মনোযোগ হতে হবে। আমাদের প্রত্যেককে বোঝাতে হবে, যেখানে আজকে আলাপ করা হয় ব্যাড টাচ গুড টাচ, সেখানে আমি দেখি কোনো এক দলের নেতা যে শিশুদের মুখে চুম্বন করেন, যেখানে গল্পটা ওখান থেকেই শুরু হচ্ছে যে যখন আপনি ধর্ষণ নিয়ে আলাপ করছেন,
এটি শিশু ধর্ষণের মধ্যে পড়ে, এটি নারী ধর্ষণের মধ্যে পড়ে না। এখনো আপনার দেশে ছেলে বাচ্চার ধর্ষণের কোনো আইনই করা হয়নি, অথচ ভিকটিমে অজস্র প্রমাণ দেওয়া সম্ভব। তাহলে এটা থেকে প্রতিকারের উপায় হচ্ছে, প্রথম এক, ধর্ষণ সম্পর্কিত আলাপকে না মানে যে না, কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের ইন্টিমেসি তো দূরের কথা, তাকে স্পর্শ করার ক্ষেত্রে যে অপর ব্যক্তির একটা কনসেন্টের প্রয়োজন হোক, সেটি নারী অথবা পুরুষ যেই হোক না কেন, এইটি আমাদেরকে পাঠ্যপুস্তক বলেন, মিডিয়া বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, এই মেসেজটাকে থ্রো আউট করতে হবে। প্রথম কথা, জাতিকে বোঝাতে হবে। দ্বিতীয় কথা, আমাদেরকে সচেতন হতে হবে যে ধর্ষণের মতো যে গল্পটা আমরা বলছি সেইটা এখন অনেক বেশি আপডেটেড হয়ে গেছে। এটি আর কোনোভাবেই কামনা বাসনা বা স্পাম ট্রেস এগুলো নিয়ে না বিশাল একটা পড়াশোনা আছে, নলেজ ব্যাংক আছে। হ্যারাসমেন্ট, এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস আলাপ করতে হবে। এটি কোনোভাবে এমন হবে না আজকে নারী দিবস, আজকে এটা আলাপ করব, আজকে অমুক ভিকটিম হয়েছে, এটা সবাই পপুলার টক, আমি এটা আলাপ করব না। আপনি প্রতিটা মিডিয়া এত এত অনুষ্ঠান হয়, একটি কি জনসচেতনতামূলক অনুষ্ঠান করা যায় না যেখানে এসব বিষয় নিয়ে আলাপ হবে? তথ্য মন্ত্রণালয় থেকে কি এরকম একটা কথা বলা যায় না? আচ্ছা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, আল্লাহর ওয়াস্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়টাকে আমাদের, এটা আমি এই সরকার বলছি না, বিগত 53 বছরে এদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোনো কাজ করে নাই। কেউ বলতে পারবে না কোনোদিন সোশ্যাল সার্ভিস থেকে একটা লোক এসে কোনো ধরনের কাজ করেছে, কোনো ধরনের কিছু জানতে চেয়েছে। সোশ্যাল সার্ভিস, অ্যানথ্রোপোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ, এই যে মানুষগুলো আছে, আপনার কিন্তু প্রতি বছর বছর ডিগ্রি নিয়ে বেরোচ্ছে। আমি তো মনে করি প্রতিটা মন্ত্রণালয়ে আপনার নৃবিজ্ঞানী নিয়োগ দেওয়া উচিত, সমাজবিজ্ঞানী নিয়োগ দেওয়া উচিত, মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া উচিত। এবং এটা খুব যৌক্তিক। আপনি যে এনটিভিতে কাজ করছেন, আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ আছে, যৌন নির্যাতন নীতিমালা, হাইকোর্টের রায় হয়ে আছে। এবার আমাকে বলেন, কবে কোন সরকার, এই এতটুকু খালি একটু জরিপ করে দেখেন তো, কোন প্রতিষ্ঠানে এটার সেলগুলো আছে? মিডিয়া বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেখানে হাইকোর্টের রায় হয়ে আছে, তাহলে এই রায়টা এক্সিকিউট হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আপনার প্রায়োরিটির মধ্যে এই রায়টা নেই। এটাকে প্রায়োরিটি তো দিতে হবে। এই কাজটা করা খুব জরুরি। এবং সবশেষ আমি একটা কথা বলবো, আপনার যে কোনো সংস্কৃতিতে মানুষ সভ্য হচ্ছে, আমরা অনেক কিছু চর্চাগতভাবে ভুল করতে পারি, করে আসতে পারি, কিন্তু সেটি সাংস্কৃতিক চর্চা মানে নামে বৈধতা দেওয়া যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় সচেতন হতে হবে। আপনি পৃথিবীতে ধর্ম হয়েছে মানুষকে সভ্য শেখানোর জন্য। যখনই আলাপগুলা হয় তখন কোনো এক অদ্ভুত কারণে হয় কি, আলাপটা ধর্মের এগেনস্টে, আমি আবারও বলছি, ধর্মের এগেনস্টে আলাপ না। ধর্মের যে ইন্টারপ্রিটেশন আছে, ধর্মের যে ব্যবসা আছে, ধর্মের যে এখন টাকার ছড়াছড়ি আছে, এটার জন্য আপনি যে এই বিষয়গুলোকে নেন, আলাপটা সেটার বিরুদ্ধে। এই বিষয়ে না প্রতিটা মানুষের সচেতন হওয়া দরকার, প্রত্যেকটা মানুষের। এবং এই হ্যারাসমেন্ট, এই নির্যাতন, এটি কোনো একক ব্যক্তির সমস্যা না। আজকে অমুক শিশু হয়েছে, কালকে আপনার আমার শিশু আক্রান্ত হতে পারে। বোধটা সেখানে থাকা উচিত। ওকে, আহমেদ ফয়েজ, আপনি একটু শেষ করবেন, 2-3টা বিষয়কে মিলাই যদি শেষ করেন। একটি ব্যাপার হচ্ছে যে যৌন নিপীড়ন বিরোধী বা যৌন নিপীড়ন নিয়ে যে নীতিমালা করার কথা অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে হাইকোর্টের রায় থাকার পরেও এখনো হয়নি। যদি জানা থাকে তাহলে আপনি অ্যাড্রেস করতে পারেন। আর সেই সঙ্গে বাবুল ভাই যেটি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্ট্রাকচারালি বা সরকারের যে যাদের কর্তা ব্যক্তি, তাদেরকে আমরা দেখি যে সেহরির সময় তারা থানায় যাচ্ছেন, এটি খুবই আমাকে আবেগতাড়িত করে। কিন্তু এমন পরিস্থিতি কেন হলো যে ভোর রাতে পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যেতে হয়? আমরা কি 6-7-8 মাসে আরো একটু ডেভেলপ করতে পারতাম না? কি আমাদের বাধাটা তৈরি হচ্ছে কিভাবে, কেন? না, দেখুন, আপনি যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি পার্টিকুলারলি বলি, এখানে 2-3টা বিষয় খুব জরুরি, বলাটা জরুরি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য একটু বলাটা এম্বারেসিং এই কারণে বলি যে, ধরুন আমরা এই যে ব্লেম গেম, এটাতে আমরা এত বেশি অভ্যস্ত হয়েছি, যখনই কোনো ঘটনা ঘটতো এটার সঙ্গে বিএনপি জামাত জড়িত এরকম বলে যে অপবাদ দেয়া বা নিজেদের দায়কে অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতাটা গড় হরিবল ছিল, এ কারণে অনেক ক্ষেত্রে এই ধরনের কথা বলতেই না আমাদের বিব্রত বোধ হয়, বাস্তবতা থাকা সত্ত্বেও। আমরা সোসাইটিতে অতি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আমরা আইডেন্টিফাই করেছি কিভাবে
পতিত শেখ হাসিনার সরকারের লোকজন বা শেখ হাসিনার দলের লোকজন নানান প্রক্রিয়ায় ইনভলভ এবং উস্কানির সঙ্গে সম্পৃক্ত। সুতরাং এই জিনিসগুলি বললে না, আমি হয়তো বলতে পারি, ব্লেমটা দিতে পারি, কিন্তু আমার দায়িত্ব শুধু ব্লেম দিয়ে না, নিজের গা বাঁচানো না, আমার দায়িত্ব এটা এনশিওর করা যে ঘটনাটা না ঘটে। সে জায়গায় নানানগুলি সত্যিকার অর্থেই দুর্বলতা নিয়েই এই সরকার তার দায়িত্ব শুরু করেছিল। শেখ হাসিনা পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়ে সে পালিয়েছে, পুরো নষ্ট জিনিসটা এখানে ফেলে রেখে গেছে, সেটার উপরে কাজ করতে হচ্ছে। দেখুন, আমরা যখন সাম্প্রতিক সময়ে আপনি এখন যেমন যৌন নিপীড়ন বা নানান বিষয়ে, নারীর প্রতি সহিংসতার বিষয়ে ব্যাপক আলাপ হচ্ছে, জাস্ট যদি এক সপ্তাহ আগে যদি আমরা যাই, চিন্তাই নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল। আমরা কয়েকটা ঘটনাকে অ্যানালাইসিস করেছি। আমরা দেখলাম হাতিরঝিলে একটা রাতের বেলা, বিশেষ করে রাতে এগুলি হয় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য। বিভিন্ন এলাকাভিত্তিক ফেসবুক গ্রুপকে বেছে নেওয়া হয় এটার জন্য। আমরা দেখলাম সিনেমার শুটিং বা ওই কন্টেন্ট ক্রিয়েটর এদের শুটিং করছে আর রাতের বেলা ছেড়ে দিচ্ছে, এভাবে প্রকাশ্যে হাতিরঝিলে গুলি করে চিন্তা করে নিয়ে যাচ্ছে। পরে সকালবেলা বেরিয়ে আসলো এটা একটা শুট করা জিনিস, প্রচুর গুজব আছে। অর্থাৎ গুজব আছে। গুজব বেশি যখন ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করাটা তাদের লক্ষ্য। কিন্তু এর মধ্য দিয়ে আমি এটা অস্বীকার করছি না, কিছু কিছু ঘটনা যে ঘটছে না, ঘটনা ঘটছে। ঘটনার বিষয়ে আপনি যদি খেয়াল করে দেখবেন যে সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল বনশ্রীতে। সেটাতে যারা ধরা পড়েছে ইতিমধ্যে আপনি দেখেছেন, তাদের রাজনৈতিক পরিচয় বের হয়ে এসেছে, আপনারা গণমাধ্যমে প্রচারও করেছেন। সুতরাং এই জিনিসগুলি প্রথমত হচ্ছে উপেক্ষা করার জায়গা নেই। যে ঘটনা ঘটেছে সেখানে উপেক্ষা করার জন্য আমাদের সবচেয়ে বড়, আমরা কি পুলিশ নিয়ে যাত্রা শুরু করেছিলাম আপনারা জানেন। যেই পুলিশ নিয়ে এই যাত্রা শুরু করা, যেই বাহিনীকে দিয়ে এই যাত্রা শুরু করা, সেই বাহিনীকে দিয়ে সবকিছু ট্যাকেল দেওয়া মুশকিল। আরেকটা হচ্ছে ওভারনাইট একটা সিস্টেম টোটালি ভেঙে পড়া, একটা সরকার নাই হয়ে যাওয়া, সেখানে নতুন করে শুরু করা। সেই সুযোগটা অনেকেই, অনেক মহল আমি বলছি, অনেকেই এই যে নানান ধরনের সংঘবদ্ধ অপরাধ তৈরি করা, অমুক অফিসের সামনে গিয়ে জিয়াফত করা, অমুক জায়গায় গিয়ে একে প্রতিরোধ করার, এই যে এরা সব সংঘবদ্ধ, এগুলি অনেকেই ইতিমধ্যে আইডেন্টিফাই হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যারা নানানভাবে বক্তব্য, বিবৃতি, ওয়াজ বা নসিহতের মধ্য দিয়ে মানুষকে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মানুষ এ বিষয়ে অলরেডি সচেতন হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে তাকে একটা বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারও তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে। নাগরিকদের ইতিবাচক ভূমিকা, গণমাধ্যমগুলির ইতিবাচক আচরণ আমাদেরকে সহযোগিতা করবে ওভারঅল পরিস্থিতি থেকে ইতিবাচকভাবে উত্তরণের জন্য। অনেক অনেক ধন্যবাদ আহমেদ ফয়েজ, রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং শহীদুল ইসলাম বাবুল ভাই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে আমরা যদি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, সমাজের প্রত্যেকটি নাগরিকের যেমন বেঁচে থাকার অধিকার আছে, যেমন বেঁচে থাকার তাদের আইনি অধিকার রয়েছে, নৈতিক অধিকার রয়েছে, সামাজিক অধিকার রয়েছে, ঠিক তেমনি আমাদের দায়বদ্ধতাও রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে শুধু এতটুকু বলবো যে নারী কিংবা শিশু নয়, এরকম ধর্ষণের ঘটনা আমাদেরকে যেমন প্রায়ই তাড়িত করে এবং আমরা এই সমাজের একেবারে তৃণমূল পর্যন্ত মানুষের ঘরে ঘরেও এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শুধু সমাজবিজ্ঞানের ভাষায় শুধু বলি যে আমাদের যে ধরনের ধর্ষণের ঘটনা প্রতিদিন ঘটে তার যতটুকু আসে সেই ঘটনার 93% নারী বা শিশু তারা মুখ বন্ধ করে সেগুলো সহ্য করে, কোথাও প্রকাশও করে না, প্রচারও করে না। তো আমরা এমন একটি সমাজ চাই যেখানে ধর্ষণ থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না। সেই সঙ্গে এই সমাজটিও চাই যে সমাজে নিপীড়ন বা নির্যাতন বা এ ধরনের কোনো ধর্ষণের ঘটনা হলে মানুষ যেন আস্থা রাখতে পারে সমাজের কাছে এবং তারা যেন তার সমস্যাটি, সংকটটি এবং তার উপরে যে অন্যায়টি হয়েছে সেটি প্রকাশ করতে পারে, প্রতিবাদ করতে পারে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।